আজকে 10 মিনিট স্কুলে দ্বিতীয় লাইভ ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি ফার্স্ট ক্লাসটা অনেকেই এর মধ্যে দেখে ফেলেছো, যারা দেখে ফেলোনি তারা পরেই লাইভ ক্লাসটি দেখে ফেলো এবং এখন এই সেকেন্ড লাইভ ক্লাসটি করার জন্য পূর্ণদমে প্রস্তুত হয়ে যাও। আচ্ছা, এই লাইভ ক্লাসটি শুরু করার আগে তোমরা যারা যারা আছো তারা শেয়ার করে সবাইকে জানিয়ে দাও, যাতে তোমার 9, 10 এবং এসএসসি ক্যান্ডিডেট বন্ধুরা সবাই এই ক্লাসটি করতে পারে। তাহলে এই ক্লাসের দ্বিতীয় পর্বে আজকে আমরা কি কি শিখব, এই টপিক লিস্টটা থেকে আমরা দেখে নেই। আমরা প্রথমেই শিখবো এসটি লেখচিত্র, ভিটি লেখচিত্র, এরপর আমরা কিছু সমানুপাতিক সম্পর্ক সম্পর্কে জানবো, এরপর আমরা পড়ব পরন্ত বস্তুর গতি এবং গ্যালিলিওর 3টি সূত্র, এবং শেষ করবো পরন্ত বস্তুর সমীকরণ। পরন্ত বস্তুর সমীকরণের পরে আমরা খুব গুরুত্বপূর্ণ দুটো এমন বড় বড় ম্যাথ করে ফেলবো, যেটা করলে ছোট ছোট সহজ ম্যাথ গুলো করার জন্য আমাদের অনেক সহজভাবে কনসেপ্টগুলো আমরা বুঝতে পারি। তো ক্লাসটি শুরু করার আগে তোমাদের সবার কাছে আমি সরি, লাস্ট ক্লাসে আমি ঠিকমতো আসলে সবার কমেন্ট গুলো পড়তে পারিনি। অনেকের অভিযোগ হচ্ছে আপু প্রশ্নের উত্তর দেন। আসলে আমি যখনই ফোনটা হাতে নেই তখন আমি বেশ কিছু ইররেলেভেন্ট কমেন্ট পাই, এবং যখনই আমি ফোনটা রেখে দিই পড়াতে থাকি তখন দেখা যায় তোমরা অনেক ইন্টারেস্টিং প্রশ্ন করতে পারো, যেটার উত্তর আমি তোমাদেরকে সহজেই দিয়ে দিতে পারি। তো সেটার জন্য আগে থেকে সরি, যেহেতু তোমরা কমেন্ট টাইপ করার পরে এখানে আসতেও কিছুটা সময় লাগে, এবং তার আমি যখন দেখি তখন আমি তার কিছুক্ষণ আগের কমেন্ট গুলো দেখি। তো ওই টাইম ল্যাগটার কারণে আসলে দেখা যায় তুমি যে সময় কমেন্ট করছো আমি হয়তো সেই সময় কমেন্ট গুলো পাচ্ছি না। এই ভুলটি আশা করি সবাই তোমরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। আজকে প্রথমে আমি গত ক্লাসটি শেষ করার সময় আমি এসটি লেখচিত্র এবং বিটি লেখচিত্র টাইম কনস্ট্যান্টের কারণে ঠিক মতো দেখাতে পারিনি, যেহেতু গ্রাফটা আঁকতে বোর্ডে কিছুটা সময় লাগে, তাই আমি আগের থেকে গ্রাফটা এঁকে রেখেছি। প্রথমে আমরা এই দূরত্ব সময় লেখচিত্রটা নিয়ে আর একটু বিস্তারিত আলোচনা করব। সেই বিস্তারিত আলোচনা করার আগে আমি একটু তোমাদের কমেন্ট গুলো, যেহেতু গতবার তোমরা এটা নিয়ে কমপ্লেন করেছিলে, কমেন্ট গুলো একটু পড়ে নেই। আচ্ছা, আমরা দেখছি জেএসসি একজন ছাত্র জয়েন করেছে, মামুন জয়েন করেছে গাজীপুর থেকে। অনেকে আমাদেরকে হাই হ্যালো বলছে, আর মাসুমা আক্তার বলেছে এই অধ্যায়টা খুব কঠিন লাগে। এটাই হচ্ছে আমার ব্যাপার। এখানে অনেকেই বলছো এটা তো খুব সহজ ব্যাপার, এটা তো ফান্ডামেন্টাল বিষয়, কিন্তু যারা এই ফান্ডামেন্টাল বিষয়টা পারে না তাদের জন্য কিন্তু এটা খুবই কঠিন। তাই তোমরা এই ক্লাসগুলো খুবই মনোযোগ দিয়ে দেখে নাও, তাহলে আশা করছি বেসিক জিনিসগুলো তোমরা খুব ভালোভাবে ইজিলি বুঝতে পারবে, এবং যে জায়গায় বুঝবে না সেই জায়গায় আমাকে বারবার কমেন্ট করে জিজ্ঞেস করবে, যাতে একটা না একটা সময় আমি তোমাদের কমেন্টটা পেয়ে আমি তোমাদের কমেন্টের প্রশ্নের উত্তরগুলো দিতে পারি। তাহলে চলো আমরা প্রথমেই দেখে নেই আমাদের আজকের দূরত্ব সময় লেখচিত্র বা এস ভার্সেস টি গ্রাফের কি কি ব্যাপার। এখানে আমরা দুটা কেস দেখব, একটা হলো সুষম বেগের ক্ষেত্রে, একটা হলো অসম বেগের ক্ষেত্রে। প্রথমে দেখে নিই সুষম বেগের ক্ষেত্রে, এবং এই সুষম বেগের ক্ষেত্রে দেখার সময় আমরা আগের যে ক্লাসের কিছু কনসেপ্ট ছিল সেগুলো একটু রিভিউ করে নিই। এখানে দূরত্ব সময়ের যে লেখচিত্রটা আছে সেখানে সময়কে আমরা এক্স অক্ষ বরাবর প্রকাশ করছি, এবং দূরত্বকে বা সরণকে আমরা ওয়াই অক্ষ বরাবর প্রকাশ করছি। দূরত্বকে আমরা নিচ্ছি মিটারে এবং সময়কে আমরা নিচ্ছি সেকেন্ডে। এই গ্রাফের সুষম বেগের ক্ষেত্রে মানে কি, এই যে এই সময় বনাম এই যে দূরত্ব বনাম সময় গ্রাফটি আছে, এই গ্রাফটির ঢাল থেকে কিন্তু আমরা বেগের মান পেয়ে যেতে পারি। কেন? যে কোনো ক্ষেত্রে, যে কোনো গ্রাফের ক্ষেত্রে ঢাল হলো ওয়াই অক্ষ বরাবর যে দূরত্ব তুমি পাবে, ওয়াই অক্ষ বরাবর ওয়াই অক্ষ, ধরো আমি এখানে ওয়াই বাই এক্স দিয়ে একটু শর্টকাটে লিখলাম, ঢাল হলো এই ওয়াই অক্ষ বরাবর যতটুকু দূরত্ব তুমি গিয়েছো ভাগ এক্স অক্ষ বরাবর দূরত্ব। এই গ্রাফে ওয়াই অক্ষ বরাবর যে দূরত্ব তুমি গিয়েছো তা ভাগ এক্স অক্ষ বরাবর তুমি যে দূরত্ব গিয়েছো। এটা থেকে ভেবো না ঢাল যে কোনো পয়েন্টে ওয়াই ভাগ এক্স, এটাতে আমি শর্টকাটে লিখেছি। এটাতে আমি মিন করছি যে কোনো গ্রাফে তুমি ধরো একটা বিন্দু, এই গ্রাফে তুমি একটা বিন্দু দিচ্ছ, এই বিন্দুর ঢাল কি হবে? এই বিন্দুটার ঢাল যদি এখানে আমরা একটু এখানে বরাবর এরকম একটা ছোট এখানে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল যদি আমরা আঁকি, তাহলে এখানে এই ওয়াই অক্ষ বরাবর যে দূরত্বটা বা লম্ব যে দূরত্বটা আছে সেই লম্ব দূরত্ব ভাগ এক্স অক্ষ বরাবর যে দূরত্বটা আছে বা আনুভূমিক দূরত্বটাকে ভাগ করলে আমরা গ্রাফের সেই পয়েন্টের ঢালটা পেয়ে যাই। তাহলে এই ঢাল কেন গুরুত্বপূর্ণ? কারণ এই ওয়াই অক্ষের সরণ ভাগ এক্স অক্ষের সময়কে করলে আমরা সেই গ্রাফের বেগ পেয়ে যাচ্ছি বা সেই গতিশীল বস্তুটির বেগ পেয়ে যাচ্ছি। এবং সবসময় মাথায় রাখবে
যে এসটি লেখচিত্রের ক্ষেত্রে এই গ্রাফের বা এই লেখচিত্রটির ঢাল হলো সেই গতিশীল বস্তুর বেগ। প্রথম কেসে তাহলে আমরা সুষম বেগের ক্ষেত্রে দেখেছি যে এই বিন্দু পর্যন্ত ধরে নিলাম এটাকে ও, এটাকে এ এবং এটাকে বি দিয়ে আমরা চিহ্নিত করছি। যদি আমরা এই বিন্দুতে 4 সেকেন্ড সময় পৌঁছাই, তাহলে 0 সেকেন্ড থেকে 4 সেকেন্ড সময় পর্যন্ত সুষম বেগে এই বস্তুটি গতিশীল ছিল। তাহলে এখানে যদি আমরা y অক্ষকে a বরাবর যদি একটা লম্ব টানি এবং যদি পাই y অক্ষের মান হলো ধরে নিলাম 4, তাহলে এই OA অংশটির ক্ষেত্রে এর ঢাল হলো এর বেগের মান, এবং যেহেতু এটা একটা সরল রেখা তাই এই বেগের মান সব সময় সমান থাকছে, অর্থাৎ এই সরল রেখার ঢাল সবসময় সমান থাকছে। এই জায়গাটা সুষম বেগে আছে, অর্থাৎ এখানে আমরা যদি y অক্ষ বরাবর দূরত্ব ভাগ x অক্ষ বরাবর দূরত্ব যেটা 0 থেকে 4 সেকেন্ড, এটা যদি বের করতে পারি তাহলে আমরা পেয়ে যাব 2.5 মিটার পার সেকেন্ড। এটাই হলো সুষম বেগের ক্ষেত্রে ঢাল কিভাবে, বা সুষম বেগের ক্ষেত্রে আমরা কিভাবে s ভার্সেস t গ্রাফ আঁকবো, এবং সেই s ভার্সেস t গ্রাফ থেকে কিভাবে আমরা বেগের মান বা ঢালের মানটা পেয়ে যাব। তোমরা a থেকে b বিন্দুতেও কিন্তু একই ভাবে ঢালের মানটা বের করতে পারবে বা বেগের মানটা বের করতে পারবে। এরপর আমরা চলে যাই অসম বেগের ক্ষেত্রে। আচ্ছা, অসম বেগের ক্ষেত্রে কি হচ্ছে? তার মানে সমান সময় সমান দূরত্ব অতিক্রম করা হচ্ছে না, তাই না? তাহলে 0 যদি আমি এখানে চিহ্নিত করি, এটা ধরো 1, এটা ধরে নিলাম 2, এটা ধরে নিলাম 3, তাহলে 0 থেকে 1 সেকেন্ড সময়ে সে যতটুকু দূরত্ব অতিক্রম করেছে, 1 থেকে 2 সেকেন্ড সময়ের ব্যবধানে সে আরো বেশি দূরত্ব অতিক্রম করেছে, এবং 2 থেকে 3 সেকেন্ড সময়ে সে আরো অনেক বেশি দূরত্ব অতিক্রম করে ফেলছে। অর্থাৎ সোজা বাংলা কথায় এই গতিশীল বস্তুটির বেগ অসম বা সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করতে পারছে না। তাহলে অসম বেগের ক্ষেত্রে আমরা কিভাবে এই বেগের মান বের করব? আমরা তো অসম বেগ মানে কি, তার মানে এই লেখচিত্র বা গ্রাফের প্রত্যেকটা পয়েন্টে বেগের মান সমান না। তাহলে তোমাকে নির্দিষ্ট কোনো একটা পয়েন্টে এর বেগের মানটা বের করতে হবে। ধরে নিলাম যদি এই পয়েন্টে তোমাকে বেগের মান বের করতে হয়, তাহলে তুমি এই পয়েন্টে, এটা যেহেতু একটা বক্ররেখা, তাই তুমি এখানে একটা ট্যানজেন্ট এঁকে নেবে বা একটা স্পর্শক এঁকে নেবে। এই স্পর্শক বরাবর তুমি যদি একটা এরকম ত্রিভুজ আঁকতে পারো যার এই অ্যাঙ্গেলটা হলো 90 ডিগ্রি, তাহলে তুমি এখানে এই যে অল্প সময়ের ব্যবধানে এই স্পর্শকের বরাবর এখানে যে y অক্ষ বরাবর দূরত্বটা ভাগ x অক্ষ বরাবর দূরত্বটা বের করলে, তুমি এটাকে এটা দিয়ে ভাগ করলে তুমি পেয়ে যাবে সেই অংশের বেগের মান বা সেই অংশের ঢালের মান। তাহলে দেখো কিভাবে আমরা বুঝতে পারছি যে এটা অসম বেগ। এই যে দেখো এখানে তুমি দেখো এই জায়গা থেকে এই যে 2 সেকেন্ড সময় থেকে 3 সেকেন্ড সময়ে যদি তুমি এখানে একটা স্পর্শক আঁকো, অনেক বড় একটা ট্রায়াঙ্গেল তুমি পাবে, এবং এরকম হবে। দেখতে পাচ্ছ এখানে এই যে y অক্ষ বরাবর যে দূরত্বটা সেটা কিন্তু অনেক বড়, এবং ঢাল যেহেতু এই যে y অক্ষ বরাবর দূরত্ব ভাগ x অক্ষ বরাবর অতিক্রান্ত দূরত্ব, তাই এখানে যখন y অক্ষ বরাবর অতিক্রান্ত দূরত্বের মান বড় থাকবে তখন ঢালের মানও বেশি হবে। তাহলে যেহেতু এখানে y অক্ষ বরাবর অতিক্রান্ত দূরত্বটা বেশি, তাই ঢালের মান বেশি। আবার এই অংশের দিকে তাকাও, দেখো এই যে y অক্ষ বরাবর যে দূরত্ব অতিক্রম করেছে, x অক্ষ বরাবর যে দূরত্ব অতিক্রম করেছে এবং y অক্ষ বরাবর যে দূরত্ব অতিক্রম করেছে, এর মধ্যে x অক্ষ বরাবর অতিক্রান্ত দূরত্বটার কিন্তু মান বেশি। তাই এখানে যেহেতু এই x এর মান বেশি, তাই ঢালের মান কম হয়ে যাবে এটার ক্ষেত্রে। আশা করছি এই দুটো ভিন্ন ভিন্ন কেসের গ্রাফ থেকে তোমরা সহজেই এই ব্যাপারটি বুঝে গেছো। এই পর্যায়ে এসে আমরা আমাদের পরবর্তী আলোচনার টপিকে চলে যেতে চাই, সেটা হলো ডিটি লেখচিত্র। ডিটি লেখচিত্রে যাওয়ার আগে আমি দেখতে চাই তোমাদের কারো আমার জন্য কোনো প্রশ্ন আছে কিনা। আচ্ছা, সজীব বলেছে ইউ আর ভেরি মাচ ফাস্ট। আচ্ছা ঠিক আছে, তারপরে আচ্ছা ঠিক আছে, আর একটু স্লো বলতে বলেছে। ঠিক আছে, আই এম ভেরি সরি, আমি আরো একটু স্লোলি বলছি। এরপরে আমরা দেখব বেগ বনাম সময় লেখচিত্র বা ভিজি লেখচিত্র।
এই ভিজি লেখচিত্রের ক্ষেত্রে আমরা দেখি, ধরে নিলাম ধরো বি, এখানে আমরা মিটার পার সেকেন্ড দিয়ে বোঝাচ্ছি এবং টি দিয়ে আমরা টি কে আমরা সেকেন্ডে বোঝাচ্ছি। তাহলে এই বেগ বনাম সময় লেখচিত্রতে আগের মতোই এই বেগ বনাম সময় লেখচিত্র যদি আমরা এইভাবে আঁকি, এটা হলো সুষম ত্বরণের ক্ষেত্রে। তাহলে বেগ বনাম সময় লেখচিত্রটাতে ত্বরণের কথা কোত্থেকে আসছে চিন্তা করে দেখো। যদি এই বিন্দুতে আমি তোমাকে জিজ্ঞেস করি যে এই বিন্দুতে এই বেগ বনাম সময় লেখচিত্র যে বস্তুটি এঁকেছি সেই বস্তুর ত্বরণ কত, তাহলে ত্বরণ মানে তুমি কি জানো? ত্বরণ মানে তুমি জানো বেগ ভাগ সময়। তাহলে এই বিন্দুতে এই বস্তুর বেগের মান তুমি সহজেই পেয়ে যাবে এবং এই বিন্দুতে কত সময়ে সে এই বিন্দুতে পৌঁছেছে সেই সময়ের মানও তুমি এখান থেকে পেয়ে যাবে। ধরে নিলাম এই বেগের মান ধরো 12 এবং এখানে সময়ের মান হলো 4, অর্থাৎ 4 মিনিট পরে সেই বস্তুর বেগের মান হলো 12 মিটার পার সেকেন্ড। তখন তুমি পেয়ে যাবে 12 ভাগ 4 অর্থাৎ 8 মিটার পার সেকেন্ড স্কয়ার। তো এখানে আমরা পেয়ে গেলাম ত্বরণের মান। আচ্ছা দেখো তো এখানেও কি আগের মতো একই কথা ঘটছে না? এই লম্ব দূরত্ব ভাগ এই এক্স অক্ষ বরাবর যে দূরত্বটা আছে তাকে আমরা ত্বরণ হিসেবে পাচ্ছি, অর্থাৎ এটাই কিন্তু এই গ্রাফটির ক্ষেত্রে তার ভাগ। অর্থাৎ একটু যদি আমি সামারি বলতে চাই তাহলে ভি বনাম টি লেখচিত্রের ক্ষেত্রে এই গ্রাফের ঢালই হলো তার ত্বরণ। ভি বনাম টি লেখচিত্রের ক্ষেত্রে এই গ্রাফটির ঢাল হলো এর ত্বরণ, এবং যখন আমরা দূরত্ব বনাম সময় লেখচিত্র নিব বা এস ভার্সেস টি গ্রাফ নিব তখন সেই গ্রাফের ঢাল হবে তার বেগ, সেই গতিশীল বস্তুর বেগ বা বেগের মান। তাহলে এখানে আমরা পেয়ে গেলাম ভি ভার্সেস টি গ্রাফের ক্ষেত্রে ঢাল হলো ত্বরণ। এখন আমরা আরেকটা মজার ম্যাথ সলভ করার চেষ্টা করব। আমরা ধরে নিলাম এরকম একটা গ্রাফ পেয়েছি ভি টি, গ্রাফটা দেখতে অনেকটা এরকম। আচ্ছা এই গ্রাফটার আকৃতি কি সেটা কি তোমরা কেউ আমাকে কমেন্ট করে জানিয়ে দিতে পারবে? এটা কি কোনো রেক্ট্যাঙ্গেল নাকি এটা কোনো স্কয়ার নাকি অন্য কোনো ধরনের কোনো আকৃতি এটা দেখাচ্ছে? যে আকৃতি তোমাদের মনে হয় তোমরা কমেন্ট করে আমাকে জানিয়ে দাও। আমি পুরো গ্রাফটা আঁকা শেষ হলে তোমাদের কমেন্ট করে জেনে নিব কি সঠিক উত্তরটি দিতে পেরেছো। তাহলে এখানে আমরা একটা ভিটি গ্রাফ এঁকেছি। ধরে নিলাম আমরা বিভিন্ন বিন্দুর নাম দিই, এটা হলো ও এ, এই বিন্দুর নাম হলো বি এবং এই বিন্দুর নাম হলো সি। তাহলে এই এ বিন্দু বরাবর নিচে একটা যদি আমরা লম্ব আঁকি, ধরে নিলাম এখানে সময়ের মান হলো 2, নিলাম এখানে বি বরাবর লম্ব আঁকলে এখানে সময়ের মান হলো 4 এবং এই বরাবর লম্ব দূরত্বে ধরে নিলাম এখানে বেগের মান হলো 8। আচ্ছা এই একটা গ্রাফ থেকে আমরা খুব গুরুত্বপূর্ণ তিনটা কনসেপ্ট শিখে নিই। এই গ্রাফ থেকে প্রথম যে কনসেপ্টটা আমরা শিখব, ধরে নাও আমি তোমার কাছে জানতে চাইলাম যে এই যে এ বিন্দুতে এই গ্রাফের এই গতিশীল বস্তুটি ত্বরণের মান কত। এই এ বিন্দুতে ত্বরণের মান কত? তাহলে এ বিন্দুতে ত্বরণের মানকে আমরা এ, আবার নিচে একটা সাবস্ক্রিপ্ট হিসেবে ও এ দিয়ে চিহ্নিত করছি যাতে আমরা বুঝতে পারি এটা হচ্ছে এ ও এ এই অংশটুকুর জন্য ত্বরণের মান। দেখো এই ও এ বরাবর ও থেকে এ পর্যন্ত বেগ সমান হারে বাড়ছে, তাহলে একটা এখানে সুষম ত্বরণ করছে বা ত্বরণের মানটা সমান হয়েছে, মানে সমানভাবে ত্বরণটি বাড়ছে। তাহলে ত্বরণ আমরা জানি যে একটা ভিজি গ্রাফের ঢাল হলো তার ত্বরণ। ঢাল আমরা কিভাবে পাই? লম্ব দূরত্ব ভাগ হচ্ছে আনুভূমিক দূরত্ব বা এই যে এক্স অ্যাক্সিস বরাবর যে দূরত্ব। এখানে লম্ব দূরত্ব দেখো 0 থেকে 8 পর্যন্ত, এই যে y অক্ষ বরাবর 0 থেকে 8 পর্যন্ত গিয়েছে, তাহলে আমরা পাই 8 - 0 বা 8, আর এখানে আমরা পাই অতিক্রান্ত সময় হলো 2 - 0, তাহলে আমরা পাই 8/2 অথবা 4 মিটার পার সেকেন্ড স্কয়ার। আচ্ছা এখন তোমাদের কাছে আমার দ্বিতীয় প্রশ্ন। এই দ্বিতীয় প্রশ্নে যাওয়ার আগে আমরা দেখে নিতে চাই কারা এই গ্রাফের সঠিক আকৃতির উত্তরটি সঠিকভাবে দিতে পেরেছে। এখানে
আরফিন প্রীতম বলেছে ওএবিসি ট্রাপিজিয়াম। থ্যাংক ইউ আরফিন, তুমি সঠিক উত্তরটি দিয়েছো। তোমার আগেও সায়েদ, শান্ত, আমারত এবং অনেকেই, প্রভাব, অনেকেই সঠিক উত্তরটি দিতে পেরেছে। তোমরা ঠিক করতে পেরেছো। এই ও এ বি সি এই অংশটুকু একটা ট্রাপিজিয়াম নির্দেশ করে। কেন আমাদের এর আকৃতিটা জানা লাগলো সেটা আমরা পরে শিখবো। আচ্ছা, তাহলে এখন আমাদের কাছে দ্বিতীয় প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হলো এই যে এ বি অংশটুকু আছে, এই এ বি অংশের ত্বরণ কত? তাহলে আমরা জানতে চাই এ অফ এ বি। এই এ বি কে আমি বোঝাচ্ছি এ বি অংশের ত্বরণ কত। আচ্ছা, চিন্তা করো, ত্বরণ মানে কি? বেগের পরিবর্তনের হার না? তাহলে বেগের পরিবর্তন কতটুকু হয়েছে সেটা ভাগ সময়। এখানে তো আমরা তাই নিয়েছিলাম, এখানে আমরা নিয়েছিলাম 8 - 0, কারণ শেষ বেগ ছিল 8 এবং আদি বেগ ছিল 0। তাই আমরা বেগের পরিবর্তনটাই নিয়েছিলাম, যেটাকে আমরা সময়ের ব্যবধান দিয়ে ভাগ করেছি। আচ্ছা, একটু ভেবে দেখো তো, এ থেকে বি এটা একই জায়গায় আছে না? এই বরাবরই তো আছে। তার মানে এ বিন্দুতেও এর বেগ 8 মিটার পার সেকেন্ড। এই মাঝখানে যদি আমি একটা কোনো ধরো পি বিন্দু একটা নিলাম, এই পি বিন্দুতেও বস্তুটির বেগ 8 মিটার পার সেকেন্ড এবং বি বিন্দুতেও তার বেগ হচ্ছে 8 মিটার পার সেকেন্ড। তার মানে বেগের পরিবর্তন কি আসলে ঘটছে না? এটাই ছিল উত্তর। তার মানে এখানে বেগের পরিবর্তন ঘটছে না, বেগের পরিবর্তন মান হলো 0 এবং আমরা জানি শূন্যকে যে কোনো কিছু দিয়ে ভাগ করলে উত্তরটা আসলে শূন্যই চলে আসে। তাহলে আমাদের উত্তর হলো এবি অংশে ত্বরণের মান হলো 0 মিটার পার সেকেন্ড স্কয়ার। এভাবে এই অংশে যদি তোমরা বের করতে চাও তাহলে তোমরা সহজে একইভাবে, আমি আবার রিপিট না করি, একইভাবে তোমরা এ অফ বিসি বের করতে পারবে। দেখো, আগে বিসি তে কিন্তু বি বিন্দুতে আদি বেগ ছিল 8 এবং শেষ বেগ এখানে গিয়ে হচ্ছে 0। তাহলে 8 - 0 ভাগ এখানে যদি আমরা সি বিন্দুতে বলি সময়ের মান ছিল ধরো 8, তাহলে তোমরা এই 8 - 4 আর এখান থেকে 8 - 0 করে সহজেই এখানে ত্বরণের মানটি বের করে ফেলতে পারবে। আমরা এখানে শেষ বেগ মাইনাস আদি বেগ যদি করতে যাই তাহলে কিন্তু একটা নেগেটিভ মান আসছে। নেগেটিভ মানটা কেন আসছে? কারণ দেখো, বি থেকে সি বিন্দুতে যেতে যেতে তার গতিটা কিন্তু থেমে আসছে। থেমে আসছে মানে তার মন্দন ঘটছে, বা বেগের বৃদ্ধি না ঘটে বেগের হ্রাস ঘটছে। সেই বেগের হ্রাসের কারণে কিন্তু ত্বরণের মানটাও ঋণাত্মক আসবে। এবং তুমি যদি অ্যানসারটা মন্দনের রেসপেক্টে লিখো, যে তুমি যদি লিখতে চাও যে বিসি অংশে মন্দনের মান কত, তাহলে তুমি মন্দনের মান লিখতে পারবে। ধরো এখানে কত আছে, -8 ভাগ 4, অর্থাৎ -2 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে এই -2 মিটার পার সেকেন্ড স্কয়ার হলো ত্বরণের মান এবং মন্দনের মান হলো 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। এই কথাটার যদি এক্সপ্লেনেশন চাও তাহলে ফার্স্ট ক্লাসটা দেখে নিতে হবে। সেখানে আমরা ডিটেইলসে আলোচনা করেছিলাম কেন ত্বরণ আর মন্দন বলতে গেলে দুটো ভিন্ন ভিন্ন নোটেশন ইউজ করতে হবে। আচ্ছা, তাহলে এই গেল আমাদের গ্রাফের কথা। এখন আমরা চলে যাব কিছু সমানুপাতিক সম্পর্কে। এই সমানুপাতিক সম্পর্কগুলো কি? আমরা যে 4টা গতির সমীকরণ দেখেছিলাম, সেই গতির সমীকরণের প্রথমটাই ছিল v = u + a t। আচ্ছা, চিন্তা করে দেখা, একটা বস্তু যদি স্থির অবস্থান থেকে গতিশীল হয়, ধরো একটা গাড়ি স্টার্ট নেওয়ার সময় আদিবেগ কত থাকে? একটা গাড়ি স্টার্ট নেওয়ার সময় আদিবেগের মান কিন্তু 0 থাকে। অর্থাৎ স্থির অবস্থান থেকে শুরু হওয়া বা আদিবেগ 0 হওয়া। প্রশ্ন যদি এরকম কিছু লেখা থাকে যেটা তোমার বোঝাবে যে আদিবেগের মান 0, তখন কি হবে? তখন দেখো, এই v = হবে 0 + at, অর্থাৎ v = at। আমরা তো শুধু সুষম ত্বরণ নিয়ে কাজ করি, তাই ত্বরণের মানকে আমরা একটা ধ্রুবক হিসেবেই নিয়ে নিতে পারি। এই ধ্রুবক হিসেবে নিয়ে নিলে আমরা লিখতে পারি v সমান্তরাল t, অর্থাৎ বেগ সময়ের সমান্তরাল। যখন u = t হবে বা আদিবেগের মান যখন 0 হবে, তখন আমরা সহজেই এখান থেকে লিখতে পারবো ত্বরণকে যদি আমরা একটা ধ্রুবক মান ধরি তাহলে আমরা লিখতে পারবো বেগ সময়ের সমানুপাতিক। একইভাবে এই আদিবেগের মান 0 করে আমরা চতুর্থ সমীকরণে v² = u² + 2as, এই সমীকরণের ক্ষেত্রে যদি আমরা u বা আদিবেগের মান 0 ধরি তাহলে আমরা লিখতে পারি v² = 2as, অর্থাৎ v = √2as।
এখানে যদি আবার আমরা এই √2a এই অংশটুকুকে যদি আমরা একটা ধ্রুবক ধরে নিই, তাহলে আমরা লিখতে পারবো b সমান্তরাল s এর বর্গমূল, অর্থাৎ সরণের বেগ হলো সরণের বর্গমূলের সমানুপাতিক। তাহলে এইভাবে আমরা কিছু সমান্তরাল সম্পর্ক পেয়ে গেলাম, যেটা হলো b সমান b is proportional to √s। এর আগে আমরা পেয়েছিলাম b is proportional to t, এবং এছাড়াও আমরা দ্বিতীয় সমীকরণ থেকে লিখতে পারি s সমান ut প্লাস হাফ a t স্কয়ার। আচ্ছা চিন্তা করো, এখানে যদি আদি বেগের মান 0 হয় তাহলে আমরা লিখতে পারবো s সমান হাফ a t স্কয়ার। আগের মতোই ত্বরণকে যদি আমরা একটা কনস্ট্যান্ট বা ধ্রুবক মান ধরে নিই, তাহলে আমরা লিখতে পারবো সরণ সময়ের বর্গের সমানুপাতিক, s is proportional to t স্কয়ার। তাহলে আমরা এখান থেকে তিনটা সমানুপাতিক সম্পর্ক পেয়ে গেলাম। একটা পেলাম প্রথম সমীকরণ থেকে, একটা পেলাম তৃতীয় সমীকরণ থেকে, একটা পেলাম চতুর্থ সমীকরণ থেকে। এই ছিল আমাদের সমানুপাতিক সম্পর্ক। তাহলে ক্লাসের অর্ধেকে অলমোস্ট আমরা চলে এসেছি, এবং আমাদের আরো অনেক গুরুত্বপূর্ণ টপিক বাকি আছে। তো তোমরা যারা এখন পর্যন্ত ক্লাসটি শেয়ার করনি, তারা ক্লাসটি শেয়ার করে তোমাদের সব বন্ধুদের জানিয়ে দাও যে আমরা একটা খুব গুরুত্বপূর্ণ ক্লাস করছি। এরই মধ্যে আমাদের আজকের টপিকে টপিক লিস্টের প্রথম তিনটি টপিক আমাদের পড়া হয়ে গেছে, এবং আমরা এখন একটা বড় টপিকে যাব, সেটা হচ্ছে পরন্ত বস্তুর গতি। এই পরন্ত বস্তুর গতিতে যাওয়ার আগে আমি দেখতে চাই তোমরা কেউ কি কমেন্টে তোমাদের কোনো প্রশ্ন আছে কিনা। এখানে আমি দেখছি লাইভে আমাদের মাত্র 300 জন ভিউয়ার্স আছে, যেখানে কিন্তু প্রথম ক্লাসের প্রথম দিকে আমাদের 1000 ভিউয়ার ছিল। তোমরা যারা এখনো শেয়ার করনি তারা শেয়ার করে সবাইকে জানিয়ে দাও, যাতে আরো বেশি মানুষ আমাদের লাইভ ক্লাসে জয়েন করে ফেলতে পারে, এবং আমরা সহজেই খুব ভালো মতো পড়াশোনা শিখে ফেলতে পারি। আচ্ছা, ঠিক আছে, এখন পর্যন্ত আমি দেখছি যে কারোই কোনো প্রশ্ন নেই। তাহলে আমি তাড়াতাড়ি আমার পরের টপিকে চলে যাই, সেটা হলো পরন্ত বস্তুর গতি। আচ্ছা, পরন্ত বস্তুর ব্যাপারটা কি? এই পৃথিবীতে সবকিছুই কিন্তু একটা আরেকটাকে আকর্ষণ করে, তাই না? এবং যে প্রত্যেকটা বস্তুর উপর পৃথিবীর অভিকর্ষ বলের প্রভাব রয়েছে। এই অভিকর্ষ বলটি কি করে? আমাদেরকে পৃথিবীর সেন্টারের দিকে টেনে নিয়ে আসে, তাই না? এই কারণে কিন্তু আমি এই যে মাটির সাথে দাঁড়িয়ে আছি আমি, এবং মাটির উপর আমি দাঁড়িয়ে থাকতে পারছি, আমি ভেসে বেড়াচ্ছি না। তাহলে সবকিছুই হচ্ছে অভিকর্ষ বলের প্রভাব। তাহলে অভিকর্ষ বলের প্রভাবে আমাদের যে কোনো বস্তু, যদি ধরো আমার হাত থেকে, ধরো এই যে স্কচ টেপ, আমি যদি এই স্কচ টেপটা এখন এই স্থির অবস্থান থেকে ফেলে দিই, তাহলে স্কচ টেপটা যতক্ষণ পর্যন্ত মাটির দিকে যাবে, মাটির দিকে যেতে প্রত্যেক সেকেন্ডে এর বেগের বৃদ্ধি ঘটবে। কেন? কারণ এর উপর একটা নির্দিষ্ট বল কাজ করছে। একটা বস্তুর উপর বল কাজ করলে সেই বস্তুটার কিছুটা ত্বরণ পায় বা কিছুটা ত্বরণ প্রাপ্ত হয়। তাহলে এই বস্তুটারও কিছুটা ত্বরণ থাকবে। ত্বরণ থাকার মানে কি? একটা নির্দিষ্ট সময় পর পর তার বেগের মান বৃদ্ধি পাবে। এখানে পজিটিভ বা ধনাত্মক ত্বরণ থাকার কারণ হলো এই বলের দিক এবং ত্বরণের দিক একই। অভিকর্ষ বল এই স্কচ টেপটাকে নিচের দিকে টেনে নিচ্ছে, এবং তার জন্য তার ত্বরণটিও নিচের দিকে হচ্ছে। তাহলে নিচের দিকে চাচ্ছে সে বলের প্রভাবে তার ডিসপ্লেসমেন্ট বা সরণটাও নিচের দিকে হচ্ছে। তাহলে আমি ছেড়ে দিলাম, ছেড়ে দিলে প্রত্যেক সেকেন্ডে তার বেগের বৃদ্ধির হার কিন্তু নির্দিষ্ট থাকবে। এই বেগের বৃদ্ধির হারটাই হলো জি বা অভিকর্ষ ত্বরণ, যার মান হলো 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে যদি আমরা একটা সামারি করতে চাই, তাহলে আমরা বলতে পারবো স্থির অবস্থান থেকে মুক্তভাবে পরন্ত বস্তুর বেগ বৃদ্ধির হারকে আমরা অভিকর্ষ ত্বরণ বলছি। মুক্তভাবে পরন্ত বস্তুর বেগ বৃদ্ধির হারকে আমরা অভিকর্ষ ত্বরণ বলছি। এই অভিকর্ষ ত্বরণটি হলো 9.8 মিটার পার সেকেন্ড। কারণ যে কোনো একটা বস্তুর উপর যে কোনো নির্দিষ্ট দিকে বল কাজ করলে তার যদি সরণও সেদিকে কাজ করে, তাহলে তার ত্বরণের মানটা ধনাত্মক হবে বা পজিটিভ হবে। তার মানে এর উপর বল কাজ করছে নিচের দিকে, এবং তার সরণও হচ্ছে নিচের দিকে বরাবর। তাহলে জি এর মান হলো 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। এই ছিল আমাদের পরন্ত বস্তুর ক্ষেত্রে আমাদের জি এর মান বা অভিকর্ষ ত্বরণের মান কি। এই অভিকর্ষ ত্বরণের মান বিজ্ঞানীরা কিভাবে বের করেছেন? তারা বের করেছিলেন একটা সহজ সমীকরণ দিয়ে, যেটা হলো জি সমান জি এম বাই আর স্কয়ার।
এই gm/r² এ m হলো পৃথিবীর ভর, r হলো পৃথিবীর ব্যাসার্ধ এবং g হলো একটা সার্বজনীন ধ্রুবক যার মান তোমরা পরের বড় ক্লাসগুলোতে গিয়ে পড়বে। আপাতত এই সমীকরণটি জেনে নেয়াই তোমার জন্য যথেষ্ট। g সমান ক্যাপিটাল gm/r², যেখানে g দিয়ে আমরা অভিকর্ষজ ত্বরণ বোঝাচ্ছি। তাহলে আমরা এখন এই পরন্ত বস্তুর ক্ষেত্রে কি ঘটে সেটা এই অভিকর্ষজ ত্বরণের মানটা দিয়ে জেনে নিই। এই যে বস্তু যে পড়ছে, এই পরন্ত বস্তুর ক্ষেত্রে গ্যালিলিওর 3টা সূত্র রয়েছে। এই গ্যালিলিওর 3টা সূত্র জানার আগে আমাদের জেনে নিতে হবে গ্যালিলিওর সূত্র কাজ করার জন্য আমাদের কি কি শর্তাবলী দেওয়া আছে। নির্দিষ্ট 3টা শর্ত না মানলে কিন্তু এই গ্যালিলিওর সূত্র মানা যাবে। এই নির্দিষ্ট 3টা সূত্র, প্রথম সূত্র হচ্ছে, যে বস্তুটি নিয়ে আমরা কথা বলবো এই গ্যালিলিও সূত্র মেনে নেওয়ার ক্ষেত্রে, সেই বস্তুটি স্থির অবস্থান থেকে পড়বে, অর্থাৎ বস্তুটি কোনো গতিশীল জায়গা থেকে পড়তে পারবে না, সেটা স্থির অবস্থান থেকে। অর্থাৎ আমার হাত থেকে যদি আমি এখন কলমটা ফেলে দেই, কলমটা আমার হাতে স্থির আছে, এই স্থির অবস্থান থেকে যদি আমি কলমটা ফেলে দিই তাহলে প্রথম শর্তটা আমরা মেলাতে পারব। দ্বিতীয় শর্ত হচ্ছে আদিবেগ এর মান হবে 0। এটা কিন্তু প্রথম শর্ত থেকে আমরা বুঝে দিতে পারি, কারণ প্রথম শর্তে কিন্তু স্থির অবস্থান মানে কি, তার কোনো বেগ নেই, অর্থাৎ আদিবেগের মান হবে 0 বা কোনো ধরনের আদিবেগের মান থাকবে না। এবং তৃতীয় শর্ত হলো এর উপর কোনো বাধা কাজ করবে। বাধা বলতে আমরা কি বোঝাচ্ছি, ধরো তুমি যদি একটা কলমকে এবং একটা পেপারকে একই উচ্চতা থেকে ছেড়ে দাও, তাহলে কিন্তু পেপারটা বা কাগজটা যত বাতাসের বাধা পাবে, কলমটা অতটুকু বাধা পাবে না বা ওইটুকু বাধা সে অতিক্রম করতে পারবে, কিন্তু কাগজের এরিয়াটা বা ক্ষেত্রফলটা বেশি থাকার কারণে বেশি বাধা প্রাপ্ত হবে। তাহলে আমরা গ্যালিলিও সূত্রকে যখন কাজে লাগাতে যাব, তখন এমন ভাবে আমাদের এনভায়রনমেন্টটা বা অবস্থাটা ক্রিয়েট করতে হবে যেন সেই বস্তুর উপর কোনো ধরনের বাতাসের বাধা বা অন্য যে কোনো ধরনের বাধা না কাজ করে বা মুক্তভাবে সে করতে পারে। তাহলে এই তিনটা ছিল আমাদের গ্যালিলিও সূত্রের জন্য শর্ত। এখন এই যে শর্ত করে নিলাম, গ্যালিলিও সূত্রটা কি বলছে? গ্যালিলিওর 3টা সূত্রের মধ্যে প্রথম সূত্রটি আমাদের বলছে স্থির অবস্থান থেকে কোনো বাধাপ্রাপ্ত হবে না এমন বস্তু সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করবে। অর্থাৎ একই উচ্চতা থেকে তুমি যদি দুটো ভিন্ন ভিন্ন বস্তুকে ছেড়ে দাও, তাহলে কোনো বাধা না থাকা অবস্থায় স্থির অবস্থান থেকে তারা একই সময়ে একই দূরত্ব অতিক্রম করবে। ধরে নিলাম একই দূরত্বকে আমরা h দিয়ে চিহ্নিত করছি, তাহলে একই সময়ে সে একই দূরত্ব অতিক্রম করবে। এটা আমি একটা উদাহরণ দিয়ে ক্লিয়ার করে দিতে চাই। ধরে নাও আমার কাছে কিছু তুলো আছে এবং কিছু পাথর আছে, এই দুটোকে আমি একই উচ্চতা থেকে 2 হাত থেকে ছেড়ে দিলাম এমন অবস্থায়, যে এমন একটা অবস্থানে বা একটা এমন এনভায়রনমেন্টে যেখানে কোনো ধরনের বাতাসের বাধা তাদের উপর কাজ করছে। তখন গ্যালিলিওর প্রথম সূত্র অনুসারে এই দুটোকে ছেড়ে দিলে এরা সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করবে বা মেঝেতে পৌঁছাতে দুজনেরই সমান সময় লাগবে। তাহলে এই শর্তগুলো মেনে চললে যে কোনো দুটো বস্তুকে তুমি সমান উচ্চতা থেকে ছেড়ে দিলে তারা সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করবে। এই ছিল গ্যালিলিওর প্রথম সূত্র, যে তারা সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করবে। এরপরে দ্বিতীয় সূত্রে আমরা চলে যাই। গ্যালিলিওর দ্বিতীয় সূত্র আমাদের কি বলছে? গ্যালিলিওর দ্বিতীয় সূত্র আমাদের বলছে যে নির্দিষ্ট সময়ে প্রাপ্ত বেগ সময়ের সমানুপাতিক। অর্থাৎ বেগকে যদি আমরা v দিয়ে চিহ্নিত করি এবং সময়কে t দিয়ে, তাহলে আমরা পাবো নির্দিষ্ট সময় t এ প্রাপ্ত বেগ v এর সময়ের সমানুপাতিক। অর্থাৎ 2 সেকেন্ড পরে তার প্রাপ্ত বেগের মান যা হবে, 4 সেকেন্ড পরে সে প্রাপ্ত বেগের মান তার ঠিক দ্বিগুণ হবে। তুমি সময়ের সাথে এই বেগের একটা সমানুপাতিক সম্পর্ক এইভাবেই পেয়ে যাবে। অবশ্যই এটা হতে হবে একই, এটা 3টি শর্ত মেনে চলতে হবে এই পরন্ত বস্তুর ক্ষেত্রে। এবং এখন আমরা চলে যাব তৃতীয় শর্তে। তৃতীয় শর্ত আমাদের কি বলে? তৃতীয় শর্ত আমাদের বলে নির্দিষ্ট সময়ে অতিক্রান্ত দূরত্ব, ধরে নিলাম নির্দিষ্ট সময়ে t এ অতিক্রান্ত দূরত্ব h
সময়ের বর্গের সমানুপাতিক। অর্থাৎ 2 সেকেন্ড সময়ে সেই বস্তু যদি ধরে নিলাম 4 মিটার দূরত্ব অতিক্রম করে থাকে, তাহলে তারপরে আরো ধরো 4 সেকেন্ড সময়ের পরে, অর্থাৎ যেখানে 2 সেকেন্ড সময়ের ব্যবধান ঘটেছে, সেই সময় সে দূরত্ব অতিক্রম করবে 4 এর স্কয়ার বা 16 মিটার। 2 সেকেন্ডে সে অতিক্রম করবে, প্রথম 2 সেকেন্ড পরে সে অতিক্রম করবে 4 মিটার এবং 4 সেকেন্ড পরে সে অতিক্রম করবে 16 মিটার। তো এভাবেই তুমি দূরত্ব আর সময়ের ক্ষেত্রে একটা সমানুপাতিক সম্পর্ক পেয়ে যাচ্ছ গ্যালিলিওর তৃতীয় সূত্র থেকে, যে h is proportional to t square, বা অতিক্রান্ত দূরত্ব সময়ের বর্গের সমানুপাতিক। তাহলে এই ছিল আমাদের গ্যালিলিওর তিনটা সূত্র, যেখানে আমরা জেনে নিলাম পরন্ত বস্তুর ক্ষেত্রে বিভিন্ন শর্তাবলী মেনে তিনি কি তিনটা সূত্র দিয়েছিলেন। এই পর্যায়ে আমি দেখে নিতে চাই তোমরা কেউ কমেন্টে আমাকে কোনো প্রশ্ন করেছো কিনা। আমি কোনো প্রশ্ন দেখতে পাচ্ছি না। স্থির অবস্থান মানে আদিবেগ। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। তাহলে এই ছিল এখন পর্যন্ত আমাদের পড়া পরন্ত বস্তুর গতি, এবং এখন আমরা গ্যালিলিওর সূত্র পড়ে ফেলেছি। এখন আমরা চলে যাব আমাদের ফাইনাল যে টপিকটা, সেটা হলো পরন্ত বস্তুর সমীকরণ। আচ্ছা, পরন্ত বস্তুর কি কি সমীকরণ হতে পারে চিন্তা করে দেখো। আমরা যে গতির সমীকরণ পড়েছি, সেখানে গতির ক্ষেত্রে আমরা ত্বরণ পড়েছি এ, আবার আমরা পড়েছি ধরো অতিক্রান্ত দূরত্ব বা সরণকে আমরা চিহ্নিত করেছি এস দিয়ে। এই গতির সমীকরণে ত্বরণকে যদি আমরা জি দিয়ে লিখি এবং সরণকে যদি আমরা হাইট, উচ্চতা বা এইচ দিয়ে চিহ্নিত করি, তাহলে কিন্তু আমরা পরন্ত বস্তুর সমীকরণগুলো পেয়ে যাব। সেটা কিভাবে পাবো আসো একটু দেখে নিই। ধরে নিলাম এই এইচ উচ্চতা থেকে যে কোনো একটা বস্তু মুক্তভাবে নিচে পড়ছে, মুক্তভাবে নিচে পড়ছে। এই মুক্তভাবে নিচে পড়তে তার টোটাল সময় লাগছে টি, এবং এই যেহেতু সে একটা মানে আদিবেগ থেকে পড়ছে, তাহলে আর কি পড়ে নিয়েছিলাম, আমরা পড়েছিলাম মুক্তভাবে পরন্ত বস্তুর ক্ষেত্রে কিন্তু আদিবেগের মান হবে 0, তাই স্থির অবস্থান থেকে পড়লে এর আদিবেগের মান হবে 0। এবং এখান থেকে আমরা এখন দেখে নিব পরন্ত বস্তুর সমীকরণগুলো কি কি হতে পারে। আমরা জানি পরন্ত বস্তুর ক্ষেত্রে ত্বরণের মান বা অভিকর্ষ ত্বরণের মান 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। এটা ধনাত্মক, কারণ অভিকর্ষ বল কাজ করছে নিচ দিকে বরাবর, এবং এই বস্তুর সরণও হচ্ছে নিচ দিক বরাবর। তাহলে প্রথম সমীকরণ, গতির সমীকরণটা যদি তোমরা মনে করো, সেটা ছিল v সমান u প্লাস এটি, যেটাকে আমরা a এর জায়গায় g দিয়ে যদি রিপ্লেস করে দেই, তাহলে আমরা পেয়ে যাব পরন্ত বস্তুর প্রথম সমীকরণ, যেটা হলো v সমান u প্লাস gt। এরপরে আমরা পেয়ে যাব ধরো দ্বিতীয় সমীকরণটা, যেটা ছিল s সমান u প্লাস v বাই 2 ইনটু t। এখানে s কে যদি আমরা উচ্চতা বা h দিয়ে রিপ্লেস করে দেই, তাহলে আমরা পাবো u প্লাস v বাই 2 ইনটু t। এরপরে আমরা তৃতীয় সমীকরণটাতে পাবো v স্কয়ার সমান u স্কয়ার প্লাস 2gh। তৃতীয় সমীকরণটি আসলে ছিল s ইকুয়ালস ut প্লাস হাফ h স্কয়ার। এখানে s এর জায়গায় আমরা h লিখেছি, এবং আমরা ut, যেহেতু আদিবেগ আর সময়ের কোনো চিহ্ন ভিন্ন হচ্ছে না, প্লাস হাফ at স্কয়ারের জায়গায় আমরা লিখব gt স্কয়ার। এরপরে চতুর্থ সমীকরণ ছিল v স্কয়ার সমান u স্কয়ার প্লাস 2as। এখানে a এর জায়গায় আমরা g লিখে আমরা, এবং s এর জায়গায় h লিখে আমরা পেয়ে যাব v স্কয়ার সমান u স্কয়ার প্লাস 2gh। তাহলে আমরা দেখছি যে পরন্ত বস্তুর ক্ষেত্রে যে পরন্ত বস্তুর সমীকরণগুলো, সেগুলো একদম গতির সমীকরণের মতোই, খালি সেখানে আমরা এর জায়গায় জি লিখছি এবং সরণের এস এর জায়গায় উচ্চতা এইচ লিখছি। আচ্ছা, একটা জিনিস চিন্তা করে দেখো তো, যদি একটা বস্তুকে আমি এভাবে ধরে নাও, এটা আমার এখনই লাগবে, ধরে নাও একটা বস্তুকে আমি এভাবে অনেকটা ছুঁড়ে মারলাম, তাহলে ছুঁড়ে মারলাম, এটা তোমরা যদি এখান থেকেও না বুঝো, আমি ধরো চিপ রাখলাম, ছুঁড়ে মারার ফলে বস্তুটা কিছুটা উপরে উঠলো, কিছুটা উচ্চতায় উঠলো, এবং উচ্চতায় উঠে সে আবার নেমে ভূমিতে পৌঁছালো এই অভিকর্ষ বলের প্রভাবে।
আমি যেহেতু উপরের দিকে বল প্রয়োগ করেছি, সে কিছুটা উপরে গেল, কিছুটা উচ্চতায় উঠলো, একটু থামলো, এরপর আবার অভিকর্ষ বলের প্রভাবে নিচে পড়তে শুরু করলো। সেই ক্ষেত্রে কি হবে চিন্তা করতে, এই ক্ষেত্রে বস্তুর সরণ হচ্ছে উপরের দিক বরাবর, এবং এই বস্তুর উপর কিন্তু যতক্ষণ ধরে সেই এইচ উচ্চতায় উঠছে ততক্ষণ ধরে তার উপর অভিকর্ষ বল কাজ করছে কিন্তু নিচ বরাবর। যেহেতু অভিকর্ষ বল কাজ করছে নিচের দিকে এবং সরণ হচ্ছে তার ঠিক উল্টো দিকে, তাই এই ক্ষেত্রে ত্বরণের মান বা জি এর মান, অভিকর্ষ ত্বরণের মান হবে -9.8 মিটার পার সেকেন্ড। অর্থাৎ এমন গতিশীল একটা বস্তুর জন্য এই ম্যাক্সিমাম বা সর্বোচ্চ উচ্চতায় পৌঁছানোর আগ পর্যন্ত তার অভিকর্ষ ত্বরণের মান হবে -9.8 মিটার পার সেকেন্ড। এটা আরেকটু ক্লিয়ারলি বোঝানোর জন্য আমি তোমাদের বলে দিই এর মানে কি। এর মানে হচ্ছে বস্তুটা যত উপরের দিকে উঠছে বা যত তার সরণ হচ্ছে, এই প্রত্যেক সেকেন্ডে এর বেগ, ওঠার বেগ 9.8 মিটার পার সেকেন্ড করে কমে যাচ্ছে। এই হারে প্রত্যেক সেকেন্ডে তার উপরের দিকে ওঠার গতিটা কমে যাচ্ছে। তাহলে এই ক্ষেত্রে আমাদের সবগুলো সমীকরণে v সমান সমান u মাইনাস gt, h সমান সমান h বা এটাতে যেহেতু g এর কোনো বা ত্বরণের কোনো কাজ নেই, তাই এখানে কোনো পরিবর্তন ঘটবে না। এই উপরে ওঠার ক্ষেত্রে v সমান সমান u প্লাস dt কে আমরা u মাইনাস dt লিখে দিব, কারণ এখানে g এর মানটা ঋণাত্মক থাকছে বা ত্বরণের মান ঋণাত্মক থাকছে। তারপর h সমান সমান হবে ut মাইনাস হাফ g t স্কয়ার, v স্কয়ার সমান সমান হবে u স্কয়ার মাইনাস 2gh। তাহলে এখানে এই ওঠার ক্ষেত্রে যেহেতু ত্বরণের মানটা বা সরণ বলের বিপরীত দিকে কাজ করছে, তাই g এর মানটা নেগেটিভ হবে। এই g এর মান নেগেটিভ হওয়ার কারণে এই সবগুলো জায়গায় যেখানে g আছে তার আগে একটা নেগেটিভ চিহ্ন বসে যাবে, প্লাস চিহ্নের জায়গায় একটা নেগেটিভ চিহ্ন বসে যাবে। তাহলে আমাদের পরন্ত বস্তুর সমীকরণও পড়া হয়ে গেছে। এখন পরন্ত বস্তুর সমীকরণ পড়ার পরে আমার তোমাদের কাছে একটা খুবই মজার প্রশ্ন রয়েছে। এই প্রশ্নটা আমি পেজে লাগিয়ে দিলাম বোর্ডে, তোমরা সবাই এই প্রশ্নটি পড়ে নিজেরা একটু সলভ করার চেষ্টা করো, এরপর দেখো আমরা কিভাবে এই প্রশ্নটি সলভ করে নিচ্ছি। তাহলে এই প্রশ্নে কি বলেছে, প্রথমে বলেছে একটা বাঘ একটা হরিণকে 20 মিটার পেছন থেকে তাড়া শুরু করলো, বা এই একটা হরিণের পেছনে 20 মিটার পেছন থেকে হরিণটির পেছনে দৌড়ানো শুরু করলো। এই হরিণটির পিছনে দৌড়ানো শুরু করলো সে 5 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ নিয়ে। হরিণটিও একই সময়ে দৌড়ানো শুরু করলো 20 মিটার পার সেকেন্ড সুষম বেগে। বাঘটি হরিণটিকে কখন ধরতে পারে? তাহলে এখানে একটা ক্লাসিক হান্টার টেস্ট হচ্ছে যে বাঘটি হরিণটিকে তাড়া করছে। তো তাড়া করার সময় আমরা কিভাবে তাদের একটু তারা যে অবস্থানে আছে সেই অবস্থানে একটু এগিয়ে ফেলতে পারি। ধরে নিলাম বাঘটা ছিল এ বিন্দু, এই এ বিন্দু থেকে বি বিন্দুতে দূরত্ব হলো 20 মিটার। এখানে ছিল আমাদের বাঘ, ধরে নিলাম বাঘটা দেখতে এরকম, এবং এখানে ছিল আমাদের হরিণ যে কিনা স্যাড ফেস, কারণ তাকে এখন বাঘটা খেয়ে ফেলছে। তো বাঘটা খুব খুশি কারণ সে হরিণটাকে দেখতে পেয়েছে এই বি বিন্দুতে, এবং হরিণটা খুবই দুঃখ পেয়েছে কারণ সে বুঝতে পারছে সে এখন খুব তাড়াতাড়ি দৌড়ে না বাঁচতে পারলে পাখিটাকে খেয়ে ফেলবে। তাহলে এ বিন্দু থেকে বি বিন্দু 20 মিটার, এ বিন্দু পিছনে, এই যে আমাদের প্রশ্ন অনুযায়ী। তো এখন প্রশ্ন অনুযায়ী এমন একটা পয়েন্ট আছে সি যেখানে গিয়ে বাঘটা এই হরিণটাকে ধরে ফেলতে পারবে, অর্থাৎ বাঘটা খুবই খুশি কারণ সে হরিণটাকে ধরে ফেলতে পেরেছে, অর্থাৎ তারা একই অবস্থানে এই সি বিন্দুতে প্রথম থাকবে। আমাদের কাছে প্রশ্ন হলো কখন ধরতে পারবে, অর্থাৎ কতটুকু সময় পরে। কখন ধরতে পারবে মানে এই শুরু যে দৌড়ানো শুরু করলো সেই সময়ের পর থেকে কতটুকু সময় পরে বাঘটি হরিণটিকে ধরতে পারবে। তাহলে একটা জিনিস একটু দেখো তো, এই যে আমি চিত্রটি এঁকেছি এখান থেকে আমরা কি বুঝতে পারি? এখান থেকে আমরা বুঝতে পারি এই যে এসি দূরত্বটা আছে বা এসি অংশটুকু আছে কিন্তু দুটো অংশের যোগফল, এখানে যেটা হলো এবি যোগ বিসি। আচ্ছা চিন্তা করো এবি অংশে কি হচ্ছে, এবি অংশে দেখো তো বাঘটা হরিণটাকে ধরার জন্য এ থেকে শুরু করছে যাত্রা,
তো বাঘটার যেহেতু যাত্রা শুরু করছে, প্রথমে তার আদিবেগ হলো 0 যোগ এই এসি অংশটুকু, এই এবি অংশে আমরা যাব। যেহেতু এই এবি অংশের দূরত্বটা কিন্তু আমাদের বের করতে হবে, কারণ এটা আমাদের দেওয়াই আছে, এটা দেওয়া আছে আমাদের 20 মিটার। আচ্ছা, এই বিসি অংশে কি ঘটছে? বিসি অংশে হরিণটা 20 মিটার পার সেকেন্ড সুষম বেগে দৌড়ে যাচ্ছে। আচ্ছা, সুষম বেগের সমীকরণটি আমরা কি জানি? সুষম বেগের সমীকরণটি আমরা জানি v বার সমান সমান s ভাগ t, অর্থাৎ s সমান সমান v বার গুণ t, যেখানে v বার টি আমরা বোঝাচ্ছি সুষম বেগ বা আর t দিয়ে আমরা বোঝাচ্ছি সময়। তাহলে এখানে যদি আমরা এই সুষম বেগের মানটা বসিয়ে দেই এই সমীকরণ থেকে, তাহলে আমরা পাবো সুষম বেগটা ছিল 20 গুণ সময় t। এই t সময়টাতেই তো আমরা আমাদের প্রশ্নে চেয়েছে, আমরা এই t সময়টি কিন্তু জানি। আচ্ছা, এরপরে এসি অংশটুকু দেখো। এসি অংশটুকু কিন্তু হচ্ছে বাঘটা কতটুকু দূরত্ব অতিক্রম করবে, তাই না? তাহলে এই এসি অংশে এ বিন্দু থেকে বাঘটা স্থির অবস্থান থেকে শুরু করেছিল, অর্থাৎ বাঘটির আদিবেগ হলো 0 এবং এই সি বিন্দুতে গিয়ে সে হরিণটিকে ধরতে পেরেছিল। তাহলে আমরা এই গতির তৃতীয় যে সমীকরণটি আছে সেটা ব্যবহার করতে পারবো, তো ut প্লাস হাফ a t স্কয়ার। এই সমীকরণ থেকে আমরা এখানে আগেই বসিয়ে দিয়েছি, যেহেতু বাঘটা স্থির অবস্থা থেকে দৌড়ানো শুরু করেছে, তাই এর আদিবেগের মান হলো 0 এবং হাফ গুণ তার ত্বরণের মান আমাদের প্রশ্নে দিয়ে দিয়েছে 5 গুণ t স্কয়ার। তাহলে এখানে দেখো আমাদের কিন্তু এখন শুধুমাত্র আমাদের t টাই অজানা রয়ে গেছে, বাকি সবকিছুর মান আমরা বসিয়ে দিতে পেরেছি। এখানে আমরা ব্যবহার করেছি গতির তৃতীয় সমীকরণটি। এই এবি বরাবর দূরত্বটার মান আমাদের দেওয়াই ছিল এবং বিসি বরাবর আমরা ব্যবহার করেছি সুষম বেগের যে সমীকরণটি আছে, যেটা ছিল v বার সমান সমান s বাই t। এখন তোমরা দ্রুত ক্যালকুলেশন করে নিজেরাই বের করে ফেলতে পারবে। এই যে এখানে আসবে 2.5 t স্কয়ার মাইনাস 20t প্লাস -20 ইকুয়াল টু 0। এখানে যদি তোমরা ক্যালকুলেটরে এই মানগুলো বসিয়ে দাও, তাহলে তোমরা সহজেই এই সমীকরণটির উত্তর পেয়ে যাবে। এখানে t এর দুটো উত্তর বা দুটো মান পাওয়ার কথা, এই দুটো মানই তোমরা দুটো মানের মধ্যে তোমরা একটা ঋণাত্মক আসার কথা এবং একটা ধনাত্মক আসার কথা। যেহেতু সময় ঋণাত্মক আসে না, তাই ঋণাত্মক মানটি বাদ দিয়ে তোমরা শুধু ধনাত্মক মানটি নিতে পারো বা পজিটিভ মানটি নিতে পারো। তোমরা যদি কেউ এর মধ্যে প্রশ্নটির ক্যালকুলেশন সমাধান করে ফেলতে পারো, তোমরা আমাকে কমেন্টে জানিয়ে দিতে পারো, তাহলে আমি সঠিক উত্তরটি সবার জন্য করে শোনাতে পারবো। তাহলে এই ছিল আমাদের প্রথম প্রবলেম। এই প্রবলেমে দেখো আমরা কিন্তু গতির তৃতীয় সমীকরণটি নিয়ে কাজ করেছি এবং সুষম বেগের ক্ষেত্রে কিভাবে আমরা দুটোকে রিলেট করতে পারবো সেটা শিখতে পেরেছি। এখন আমি চলে আসবো আমাদের আজকে দ্বিতীয় প্রশ্নে। এই দ্বিতীয় প্রশ্নে একটা কার রেসের কথা বলা হয়েছে। এখানে রয়েছে দুটো গাড়ি, একটা হলো এই যে নীল রঙের, একটা কালো রঙের। বলেছে প্রথম গাড়িটির আদিবেগ বা u1 এর মান হলো 4 মিটার পার সেকেন্ড। তোমাদের সুবিধার্থে আমি, যদি তোমরা না দেখতে পারো, আমি একটু বড় করে এখানে লিখে দেই। u1 এর মান হলো 4 মিটার পার সেকেন্ড। প্রথম গাড়িটির ত্বরণের মান হলো a1 সমান সমান 0.5 মিটার পার সেকেন্ড স্কয়ার। দ্বিতীয় গাড়িটির আদিবেগের মান হলো u2 সমান সমান 7 মিটার পার সেকেন্ড। a2 বা দ্বিতীয় গাড়িটির ত্বরণের মান হলো 0.4 মিটার পার সেকেন্ড। এখন এই দুটো গাড়ি রেস করছে। তোমরা তো অনেকে নিশ্চয়ই রেস দেখতে পছন্দ করো। কারা কারা কার রেস বা যে কোনো ধরনের রেস দেখতে এবং ভিডিও গেমস খেলতে বা ইভেন রেস করতে পছন্দ করো, তারা আমাকে কমেন্টে জানিয়ে দাও। এই দুটো গাড়ি যে রেস করা শুরু করলো, প্রশ্নে আমাদের বলেছে একই সময়ে রেস শেষ করলে সেই সময়ের মানটা কত। এখন আমাদের প্রশ্ন হলো, দুটো গাড়ি রেস করছে কিন্তু কেউই জিতছে না, দুইজনই ঠিক একই সময়ে শেষ বিন্দুতে পৌঁছালো, অর্থাৎ দুইজনই একই সময়ে রেস শেষ করলো। সেই সময়টির মান কত, কতটুকু সময় তারা দুজনই নিয়েছে রেসটি শেষ করতে। এই প্রশ্নটি সলভ করার আগে আমি দেখে নিতে চাই কমেন্টে তোমরা কেউ কি আমাকে প্রথম ম্যাথটির সঠিক উত্তর দিতে পেরেছো কিনা।
প্রথম ম্যাথটি সঠিক উত্তর দিতে পেরেছো, অনেকেই বলছো 2 সেকেন্ড 8 সেকেন্ড, অ্যানসার 2 সেকেন্ড। আমি দেখছি বেশিরভাগ অ্যানসারই আসলে, ও না, আবার একজন লিখেছে 0, একজন লিখেছে ফয়সাল আহমেদ লিখেছে 8 সেকেন্ড। তাহলে তোমরা ক্যালকুলেশনটা একটু ঠিকমতো করে নিলে আসলে সঠিক উত্তরটা পেয়ে যাবে। 2 না 8 এটা আসলে আমারও ক্যালকুলেশন করে দেখতে হবে, যেটা আমি ক্যালকুলেশন করে দেখিনি। তো আশা করছি ওটু পর্যন্ত আসলে ক্যালকুলেশন তোমরা নিজেরাই ঠিকমতো করতে পারবে। এখন আমরা এই প্রশ্নটা নিয়ে চিন্তা করি। এই প্রশ্নটা দিয়ে কিন্তু আমাদের আজকের লাইভ ক্লাসটি শেষ হয়ে যাবে এই প্রশ্নের সমাধান করতে গিয়ে। তো তোমরা এই প্রশ্নটি একটু মনোযোগ দিয়ে দেখবে, এটা অনেকটাই আমাদের সবগুলো টপিককে একটু সামারাইজ করে। আচ্ছা, একটা কথা চিন্তা করো, যে দুটো গাড়ি রেস করছে, এটা রেস ট্র্যাকটা কি সমান না? অর্থাৎ দুজনই তো একই রেস ট্র্যাকে একই দূরত্ব অতিক্রম করছে, তাই না? এমন কি হয়েছে যে কাউকে বেশি দূরত্ব অতিক্রম করতে দেওয়া হয়েছে? না। তাহলে দুজন যেহেতু একই দূরত্ব অতিক্রম করছে, তাহলে আমরা বলতে পারি দুজনেরই সরণ সমান। তাহলে প্রথমটা সরণকে s সমান সমান আমরা লিখতে পারি u1 * t। যেহেতু t-টাকে আমরা কোনো t1 t2 লিখছি না, কেন? কারণ t1 t2 সমান, বলেই দিয়েছে একই সময় রেস শেষ করেছে। তাহলে t1 সমান সমান t2 সমান সমান আমরা এখানে লিখছি t, আমরা শুধু t চিহ্নটা এখানে ব্যবহার করছি। তাহলে আমরা পেয়ে যাব u1t প্লাস হাফ a1t স্কয়ার। এখানে a1 এর মান আলাদা প্রথম গাড়িটার থেকে, ত্বরণের মান দেওয়া আছে a1 সমান 0.5। আবার দ্বিতীয়টার ক্ষেত্রেও কিন্তু সরণ একই, এই s কে আমরা s1 s2 লিখছি না, কারণ দুজনই তো একই, দুজনের সরণই তো, সরণের মানই তো সমান। তাহলে আমরা লিখতে পারি u2t প্লাস হাফ a2t স্কয়ার। এখন দেখো এই প্রথমটা এবং দ্বিতীয়টা দুটোই কিন্তু s এর সমান, তাহলে আমরা সহজেই লিখতে পারি u1t প্লাস হাফ a1t স্কয়ার সমান সমান u2t প্লাস হাফ a2t স্কয়ার। এখানে যদি তোমরা মানগুলো বসিয়ে দাও তাহলে তোমরা পাবে 4 গুণ t প্লাস হাফ ইনটু 0.5 গুণ t স্কয়ার সমান সমান u2 এর মান হচ্ছে 7 গুণ t প্লাস হাফ, a2 এর মান ছিল 0.4 গুণ t স্কয়ার। তাহলে এখান থেকে তোমরা যদি t স্কয়ার, তোমরা আগের মতই t স্কয়ারের একটা ইকুয়েশন পেয়ে যাবে। সেই t ইকুয়েশন থেকে আমি যতটুকু ক্যালকুলেট করেছি সেখান থেকে আমার অ্যানসার এসেছে 60 সেকেন্ড। অর্থাৎ তুমি যদি এখান থেকে ক্যালকুলেশনটা ঠিকমতো করতে পারো তাহলে অ্যানসার আসার কথা t সমান সমান 60 সেকেন্ড। এই t সমান সমান 60 সেকেন্ড বা 1 মিনিট পরে দুটো গাড়ি রেস একসাথে শেষ করবে। তাহলে এই ছিল আমাদের দ্বিতীয় ম্যাথ। আমরা দুটো বেশ বড় বড় 4 মার্কের জন্য আসতে পারবে এরকম এসএসসি ম্যাথ দেখে নিলাম। এই ম্যাথগুলোর কনসেপ্টগুলো যদি তোমরা মাথায় রেখে দাও তাহলে তোমরা সহজেই কিন্তু কোথায় সুষম বেগ কাজ করছে, কোথায় অসম বেগ কাজ করছে, অসম বেগের সময় কেন ত্বরণটা চলে আসছে, কিভাবে ত্বরণের মান বের করতে হবে, এবং কিভাবে গ্রাফ থেকে আমরা গ্রাফের ঢাল থেকে কি বের করতে পারবো, এসটি গ্রাফের ঢাল থেকে কিভাবে আমরা বেগের মান বের করতে পারবো, ভিটি গ্রাফের ঢাল থেকে কিভাবে আমরা ত্বরণের মান বের করতে পারবো, আমরা বিভিন্ন গতির সমীকরণ থেকে সমানুপাতিক সম্পর্ক কিভাবে পেতে পারবো, পড়ন্ত বস্তুর গতি কিভাবে কাজ করে, গ্যালিলিওর তিনটা সূত্রের জন্য তিনটা কি কি শর্ত লাগে এবং সেই শর্ত মেনে চললে সূত্রগুলো কি কি হতে পারে, এবং পড়ন্ত বস্তুর সমীকরণ কিভাবে কাজ করে, এই বিভিন্ন জিনিস আমরা আসলে দ্বিতীয় ক্লাসটিতে দেখে নিলাম। তো এই ক্লাসগুলো তো লাইভ, আশা করছি তোমরা সবাই যা যা টপিক আলোচনা করা হয়েছে তা খুব ক্লিয়ারলি বুঝতে পেরেছো। এই টপিকগুলো অনেকের কাছে ইজি হলো যেহেতু অনেক ফান্ডামেন্টাল, এই টপিকগুলো প্রথমে বেসিকটা খুব ক্লিয়ারলি বুঝতে হয়। তাই আশা করি তোমরা সবাই ভালোমতো লাইভ ক্লাসটি করতে পেরেছো। তোমরা যদি আর যে কোনো রিসোর্স লাগে, আমাদের এসএসসি বিভিন্ন স্মার্ট বুক, বিভিন্ন ক্লাসের লেকচার সবকিছুই আমাদের ওয়েবসাইটে রয়েছে www.10minuteschool.com। তোমরা আমাদের ওয়েবসাইটে গেলে আমাদের বিভিন্ন রিসোর্স পেয়ে যাবে, যেখানে তোমাদের জন্য আমরা স্মার্ট বুক বানিয়ে রেখেছি, কিছু লাইভ ক্লাস আছে, কিছু ক্লাস রেকর্ড করা আছে আমাদের। তো এই সব কিছু দেখে তোমরা দেখার জন্য তোমরা 10 মিনিট স্কুল ওয়েবসাইটে
ওয়েবসাইটে গিয়ে ঘুরে আসতে পারো। তো আজকের জন্য আমাদের ক্লাস এখানেই শেষ হচ্ছে। আশা করি সবাই ভালো থাকবে এবং এসএসসি প্রস্তুতি, যারা এসএসসি ক্যান্ডিডেট আছে সবার এসএসসি প্রস্তুতি ভালো থাকবে। সবার জন্য শুভকামনা রইল। গুড নাইট।